জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, সঙ্গে রয়েছে আমি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি আরেকটি ভিডিও, যে ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো যে সেটের যে পেপারটা ছিল, সেই সেটের আমরা মোটামুটি যে পার্ট ওয়ানটা মোটামুটি 50টা কোশ্চেন শেষ করেছি। আজকে আর 50টা যে কোশ্চেন রয়েছে, সেই 50টা কোশ্চেনকে শেষ করার চেষ্টা করছি। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি কোশ্চেনের মধ্যে চলে যাই। এবং সবার প্রথমে বলে রেখে আমরা মোটামুটি একটু আলোচনা সাপেক্ষ কোশ্চেনকেই আলোচনা করার চেষ্টা করছি, যেগুলি মোটামুটি একদম সবাই অল ওভার জেনারেল, সে বিষয়টাকে আমরা ওভারলুক করছি এবং শুধু সেটার অপশনকে দেখছি, আর যেটা একটু জটিল সেটাকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো চলো আর দেরি না করে সরাসরি আমরা কোশ্চেনের মধ্যে চলে যাই। তো তোমাদের সামনে দেখো, সবার প্রথমে এরকম একটা বিষয় থাকছে, ইন্টারফেস। তো আমরা একদম এই ইন্টারফেসে নয়, আমরা সরাসরি কোশ্চেনে দেখি। আমাদের কোশ্চেন নাম্বার যেটা সবার প্রথমে ছিল 51 রয়েছে ইন্টাগ্রেশনস অফ দ্য ফিলসফি অফ শ্রী অরবিন্দ মিনস, অর্থাৎ ইন্টাগ্রেশনস অফ দ্য ফিলসফি যে শ্রী অরবিন্দ, সেটা মানে কি? সেটা মানে আমরা যতদূর জানি, যে আমরা জানি সেটা অ্যাসেন্ট থ্রু ডিসেন্ট, তাই না? যেটা শ্রী অরবিন্দ তার যে ইন্টাগ্রাল ফিলসফি যেটাকে আমরা বলছি, সেখানে তিনি বলছেন যে চেতনার আরোহণ ও অবরোহণের এক যুগ পশ্চাৎ প্রক্রিয়ার কথা তিনি উল্লেখ করেছেন। এবং অরবিন্দ মনে করতেন যে পরম সচ্চিদানন্দ প্রথমে জড় জগতে অবরোহণ মানে ডিসেন্ট ইভলিউশন, পরে সেটা থেকে চেতনার ক্রম আরোহণ, তাই না? এইরকম ঘটে। তার মানে ঊর্ধ্বমুখী আরোহণ উচ্চতর চেতনার নিম্নমুখী অবরোহণের সমন্বয় হলো প্রকৃতির সংহতি। তাহলে আমাদের উত্তর কিন্তু এখানে বি, এই উত্তরটা কিন্তু আমাদের সঠিক হয়ে যায়। তারপরে রয়েছে দেখো এখানে আমাদের 52 নাম্বার, থিঙ্কিং সাবজেক্টিভিটি ইজ এ ভেরি ওয়াইড সেন্স। কেসি ভট্টাচার্য, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য enumerates three stage of subjectivity. Which of this following is not included among them? অর্থাৎ এই নিচে যে দেওয়া রয়েছে তাদের মধ্যে কোনটি নয়? তার মানে তিনটি স্টেজের কথা তিনি বলেছিলেন, যে সাবজেক্টিভিটি, থিঙ্কিং চিন্তার সাবজেক্টিভিটির। তাহলে ইজ নট বলছে, তাহলে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে তিনি তিনটি যেটা বলছেন উল্লেখ করেছিলেন। কোথায় উল্লেখ করেছিলেন আমরা সবাই জানো কি? সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, এই তার বিখ্যাত গ্রন্থ সাবজেক্ট অ্যাজ ফ্রিডম। এখানে তিনটি বিষয়ের উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে বডিলি সাবজেক্টিভিটি, তাহলে বডিলি সাবজেক্টিভিটি আছে, সাইকিক সাবজেক্টিভিটি, আর হচ্ছে আরেকটা স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি। কিন্তু অবজেক্টিভ সাবজেক্টিভিটির কথা উল্লেখ করেননি। তাহলে আমাদের এখানে উত্তর কিন্তু না যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কোনটা? উত্তর আমাদের হয়ে যাচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভিটি, তাই না? মানে মানসিক আত্মমুখিতা, আধ্যাত্মিক এবং শারীরিক, কিন্তু অবজেক্টিভের কথা বলেনি। ঠিক আছে, কারণ সাবজেক্ট অ্যাজ ফ্রিডম মানে যদি বলে দর্শনের বিভিন্ন উপস্তরগুলি, যেমন কি কি? থট, ইমেজ, ফিলিং, এগুলি। এরপরে আমরা রেখেছি কোশ্চেন, অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ইজ বেসড অন, সত্যাগ্রহ কিসের উপরে? সত্যাগ্রহ লাভ। এটাও নয়, লাভ মানে প্রেম। মহাত্মা গান্ধীর মতে সত্যাগ্রহ হলো সত্যের প্রতি অহিংসার যে প্রতিষ্ঠিত করার আত্মিক শক্তি, সেটা আমরা কিসের মাধ্যমে পাই? প্রেম বা ভালোবাসার বহিঃপ্রকাশ। শত্রু মানে সত্যাগ্রহী শত্রুকে ঘৃণা না মানে করে না, প্রেমের মাধ্যমে তার হৃদয়কে পরিবর্তন করার চেষ্টা করে। তাহলে এগুলি আমাদের খুব একটা সমস্যার বিষয় নয়। এরপরে গান্ধী ক্লেইমস দ্যাট আওয়ার সুপ্রিম ডিউটি ইজ দ্য এন্ড, অহিংসা ইজ। তাহলে অহিংসা কি? অহিংসা হচ্ছে, এখানে দেখো অহিংসা অ্যাজ দ্য ট্রুথ। ঠিক আছে, এখানে তাহলে গান্ধী ক্লেইমস দ্যাট আওয়ার সুপ্রিম ডিউটি, আমাদের সুপ্রিম ডিউটি ইজ দ্য এন্ড, অহিংসা ইজ। অহিংসা এখানে তাহলে কিন্তু হয়ে যাবে এটা, কারণ মহাত্মা গান্ধীর মতে অহিংসা ইজ দ্য মিনস, ট্রুথ ইন দ্য ইনস। তার মানে অহিংসার লক্ষ্য হলো অহিংসা হলো সত্য অর্জনের
পথ বা মাধ্যম বা সত্য বলা চলে, যেটাকে সত্য, সেই সত্যই পরম লক্ষ্য বা শেষ পরিণতি। তাই গান্ধীজি এটাই দাবি করেন, উপায় বা মাধ্যমটি সর্বদাই আমাদের নাগালের মধ্যে থাকে। তাই অহিংসা পালন করা আমাদের পরম এবং সর্বোচ্চ সুপ্রিম যে ডিউটি হয়ে দাঁড়ায়। তাহলে এখানে কিন্তু আমাদের এ নাম্বার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। তোমরা যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা যদি আরও সরলীকরণ করার দরকার হয় যে আরও একটু সোজা করে বা ইত্যাদি করে বলতে হবে, আমি সেটাকেও চেষ্টা করে দেখব। তো চলো, এরপরে আমাদের কোশ্চেন রয়েছে, এরপরে রয়েছে 55, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটি এগুলির মধ্যে সত্য নয়। গান্ধীজি স্বরাজ এ স্টেট অফ এক্সিস্টেন্স ওয়ার অল সোশ্যাল ডিস্টিংশন উইচ আর অ্যাওয়ে। তার মানে এখানে গান্ধীজি স্বরাজ সম্পর্কে যেটা বলছেন, দ্য সোশ্যাল ডিস্টিংশন ওয়েদার অ্যাওয়ে, তাহলে কোনটা কারেক্ট নয়? তাহলে স্বরাজ সম্পর্কে এটা তো সঠিক বলছেন। বাই রামরাজ্য গান্ধী ওয়ান্টেড টু রেগুলেট হিন্দু গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি। তিনি এই বিষয়টাকে দেখো, এই যে বি নাম্বার, তিনি হিন্দু এরকম কালচার হিসেবে বা কোনো রিলিজিয়ানকে বেস্ট করে তিনি কিন্তু রামরাজ্যের কথা বলেননি। তাহলে এটা তো হচ্ছে না গান্ধীজির হিসেবে এটা কারেক্ট নয়। তাহলে আমাদের কিন্তু বি নাম্বার, অন্যগুলি দেখো আর দেখার দরকার নেই। যদি আমাদের এটা যদি না হতো, আমরা যদি মনে হতো যে না এটা হবে না, তাহলে আমরা অন্যটাকে দেখতে পারতাম, আমরা আবার দেখার দরকার নেই, কারণ এখানে সেরকম কোনো অপশন তো নেই। তাহলে গান্ধীজি যেহেতু রামরাজ্য হিন্দুদের কথা বলেনি, তাহলে একদম সঠিক, এটা নিয়ে আর দ্বিমত কোনো প্রকাশ করার কোনো ব্যাপার নেই। চলো, if existence were an evil, it would wait for no philosopher to prove it. It is like conviction as man's suicide, while all the times he stand before you in flesh. Existence itself is here to prove that it cannot be an evil. The view of কার মতে। তাহলে এই যে উদ্ধৃত করা হয়েছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাধনা, দ্য রিয়ালাইজেশনস অফ লাইফ, এখানে বিশেষত প্রবলেম অফ ইভিল নামে একটা অধ্যায় রয়েছে, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ বলছেন জগৎ বা অস্তিত্বের মূল স্বভাব হলো এই যে আশাবাদ বা আনন্দময়তা। যদি অস্তিত্ব নিজের মঙ্গল বা অশুভ হতো, তবে তা প্রমাণের জন্য কোনো দার্শনিকের প্রয়োজন হতো না। মানুষের বেঁচে থাকার আকুতি প্রমাণ করে যে জীবন বা অস্তিত্ব কখনো মূলত অশুভ হতে পারে না। এটা কোথায় থেকে নেওয়া হয়েছে? সাধনা কি? দা রিয়ালাইজেশন অফ লাইফ। এই দ্য রিয়ালাইজেশনস অফ লাইফ মানে সাধনার রিয়ালাইজেশনস অফ লাইফ, এর পর্ব কি ছিল? এর পর্ব ছিল দ্য প্রবলেম অফ ইভিল। যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে, সাধনার প্রবলেম অফ ইভিল অধ্যায় থেকে কিন্তু নেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাই, একটা লজিকের একটা বিষয় দেওয়া হয়েছে এখানে, আইডেন্টিটি ফ্রম দ্য ফলোইং দ্য কারেক্ট সিম্বলাইজেশনস অফ দ্য সেন্টেন্স। এ গার্ল, এখানে দেখো, এ গার্ল ইজ হেলদি ইফ শি ইজ ওয়েল নিউরিশড বাই এক্সিস্টেন্স এক্সারসাইজ রেগুলারলি, এরকম বলা হয়েছে এখানে। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে any girl is healthy if she is well nourished and exercise regularly। তাহলে এখানে যদি আমরা বলি যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি সেটি মেয়ে হয়, মানে জিএক্স যদি আমরা ধরি, জিএক্স তার স্বাস্থ্যবান হবে, তাহলে এইচএক্স
তাহলে সুষম পুষ্টি পায়, তাহলে WX, ওয়েল নিউরিশড, এবং নিয়মিত যদি ব্যায়াম করে তাহলে EX। ঠিক আছে, তাহলে এখানে শর্ত দেওয়া হয়েছে, যেমন মেয়ে হলে সুষম পুষ্টি ও ব্যায়ামের, তাহলে সুষম পুষ্টি ও ব্যায়াম তাহলে ডট দিয়ে যুক্ত থাকবে, ফলে স্বাস্থ্য ভালো হয়। তাহলে কেমন হবে? তাহলে তাহলে একটা সার্বিক যুক্তি হবে, যেমন ধরো তাহলে X দিয়ে শুরু, X দিয়ে শুরু হলে তার GX ইমপ্লাই করবে এখানে এটা, এবং তাকে ইমপ্লাই করবে কি এটা, তাহলে এই রকম বিষয়টা হবে। তার ডি আমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো আর একটা বিষয় দেওয়া রয়েছে, রিজনিং অ্যান্ড অ্যাসারশন দেওয়া হয়েছে, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি দেওয়া হয়েছে, নো প্রপোজিশন ক্যান কন্টেইন any free occurrence of any variables। আর দ্বিতীয় নাম্বারটা দেওয়া রয়েছে, দেখো মানে যদি বলা হয় যে the a propositional function must contain at least one free occurrence of variables, তাহলে এখানে কি হবে, এখানে হবে যে এ নাম্বারটা নো প্রপোজিশন ক্যান কন্টেইন এনি ফ্রি অকারেন্স অফ এনি ভেরিয়েবল, তাহলে এটা তো সত্য। এবং এখানে দেখো আর এ প্রপোজিশন ফাংশন মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান ফ্রি অকারেন্স অফ ভেরিয়েবলস, তাহলে এটাও সত্য। তাহলে দুটোই তো সত্য, তাহলে আমাদের এইখানে বি নাম্বারটা দেখো এরকম বি নাম্বারটাই রয়েছে, কারণ যুক্তিবাক্যের যে বচন রয়েছে সত্য বা মিথ্যা হয়, তাই এতে কোনো মুক্ত মানে ফ্রি যে ভেরিয়েবলস সেটা থাকতে পারে না, চালকটি অবশ্যই বাউন্ড হতে হবে। তাহলে এখানে এ সত্যক, আবার বচনাত্মক আপেক্ষক যেটা আমরা বলি প্রপোজিশনাল ফাংশন কোনো বচন নয় যতক্ষণ না চালকের স্থানে কোনো নির্দিষ্ট মান বসানো হয়। তাহলে এতে অন্তত একটি যে ফ্রি ভেরিয়েবল যেটা থাকে সেটা অবশ্যই থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আরও সত্য। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার কি, বি নাম্বার অ্যান্সারটা, অ্যাসারশন কিন্তু এই দুটো সঠিক আমাদের এখানে। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে হুইচ অফ দিস ফলোইং ইজ নট এ ডিসিশন প্রসিডিওর। ডিসিশন প্রসিডিওর কোনটি, কোনটি ডিসিশন প্রসিডিওর নয় বলছে, তাহলে ভেন ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য ডিসিশন প্রসিডিওর, ট্রুথ টেবল ডিসিশন প্রসিডিওর, ট্রুথ ট্রি ডিসিশন প্রসিডিওর, কিন্তু ফর্মাল প্রুফস অফ ভ্যালিডিটি দ্যাট ইজ নট এ ডিসিশন প্রসিডিওর। যুক্তিবিজ্ঞানের ডিসিশন প্রসিডিওর হচ্ছে এমন একটা যান্ত্রিক প্রক্রিয়া যা নিশ্চিতভাবে কোনো যুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণ করে, যেমন ভেন ডায়াগ্রাম, ট্রুথ টেবল, ট্রুথ ট্রি। কিন্তু আকারগত প্রমাণ যেটা ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি কোনো সিদ্ধান্ত পদ্ধতি নয়, এটি কেবল যুক্তির বৈধতা প্রমাণ করতে পারে, কিন্তু যুক্তিটি অবৈধ হলে তা নিশ্চিতভাবে কিন্তু প্রমাণ করতে পারে না, এরকমই বলা হয়েছে এখানে, কমিশনার তাই বলছেন। ঠিক আছে, তারপরেরটা চলে যাই, ম্যাচ দ্য লিস্ট। তাহলে ম্যাচ দ্য লিস্ট তো খুব একটা সোজা জিনিস, আমরা যদি একটা যদি সেরকম মেলাতে পারি, দেখো এখানে যদি এ নাম্বারের যে এরকম টাইপের যদি একটা মিলাতে পারি তাহলে আমাদের মিলে যাওয়ার কথা। তাই লস অফ থট, এটা কি লস অফ থট, তাহলে এটা কি হবে, লস অফ থট হচ্ছে প্রিন্সিপাল অফ আইডেন্টিটি, কারণ হচ্ছে পি ইজ পি, তাই না, তার মানে লস অফ থটের মধ্যে প্রিন্সিপাল অফ আইডেন্টিটির মধ্যে পড়ে, তার আইডেন্টিটি প্রিন্সিপাল অফ আইডেন্টিটি এটা। তাহলে এখানে দেখো এ নাম্বারটা তো এক নাম্বার, তাহলে এটা তো এটাই হয়, তাই এবার এই লাইনে আর একটাও নেই, তাহলে এটা তাহলে এমনি হয়ে যাচ্ছে, তাহলে এ নাম্বারটা আমাদের সঠিক, তাহলে আর আমাদের দেখার কোনো দরকার নেই, তাহলে এ আমাদের সঠিক, আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে identity which of these following alternatives is not appropriate for deductive logic। ডিডাকটিভ লজিকের মধ্যে কোনটা ফলোইং অল্টারনেটিভ নয় বলছে, এখানে তোমাদের একটা বিষয় বলে দিই, কমিশন বলছে এ নাম্বারটা এখানে সঠিক হবে, কমিশনের যেটা অ্যান্সার, কিন্তু বিশেষত দেখা যায় এখানে সি নাম্বারটাও কিন্তু মানে সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আরোহ যুক্তিতে সিদ্ধান্তটি সবসময় আশ্রিত বাক্যের মধ্যে নিহিত
বা ওভারল্যাপ করে থাকে, কারণ সিদ্ধান্তে নতুন কিছু দাবি করা হয় না, তাহলে বলছে অ্যান্ড ডিডাকটিভ আর্গুমেন্ট কনক্লুশন ওভারল্যাপ টু দ্য প্রেমিসেস। একদম ঠিক, এটা তো একদম ঠিকই, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো একটু যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, এখানে দ্য ডিডাকটিভ আর্গুমেন্ট অফ দ্য রিলেশনস বিটুইন প্রেমিসেস অ্যান্ড কনক্লুশনস ইজ দ্য ফর্মাল, আমাদের দরকার নেই। ইন ডিডাকটিভ আর্গুমেন্ট দ্য কনক্লুশনস ডাজ নট ওভারল্যাপ ইন দ্য প্রেমিসেস, এটা কি করে ঠিক হয়? এখানে যদি আমরা বলি যে এখানে কি বলা হয় যে সিদ্ধান্তে আশ্রিত বাক্য ওভারল্যাপ করে না, কিন্তু আবরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো এর সিদ্ধান্ত কখনোই আশ্রিত বাক্যকে অতিক্রম করে না, বরং তা আশ্রিত বাক্যের ভেতরেই থাকে। তাহলে ওভারল্যাপ করে অবস্থান করে। তো এখানে কিন্তু কমিশন ঠিক রয়েছে, এখানে যতই কেউ ব্যাখ্যা দেখ বা কিছু করুক, ডাজ নট ওভারল্যাপ দ্য প্রেমিসেস। যদি বাইরে যাওয়ার কোনো ব্যাপার হয় সে আলাদা বিষয়, কিন্তু এই যে ওভারল্যাপ দ্য প্রেমিসেস, এর বাইরে তো আর কিছু হতে পারে না, এইরকমই তো বলা হয়েছে। তাহলে এই নাম্বারটা আমাদের এখানে সঠিক হয়ে যায়। কিন্তু সি নাম্বারটা অন্য দিক থেকে ভাবতে হবে আলাদা করে। এইখানে একটা কোয়ান্টিফিকেশনের থিওরি দেওয়া হয়েছে। কোয়ান্টিফিকেশনে বলা হয়েছে হুইচ অফ দিস ফলোইং ডাজ নট হোল্ড দ্য কেস অফ ইউজি। তাহলে ইউজির ক্ষেত্রে আমরা জানি, ইউজির ক্ষেত্রে তো এই যে দেখো ডাজ নট বলছে, হ্যাঁ ডাজ নট, তাহলে ইউজির ক্ষেত্রে এইটাকেই দেখো একদম সঠিক, এটা আমরা করি না এটা। কিন্তু এই যে দেখো এই বিষয়টা এখানে যেটা রয়েছে ভ্যারিয়েবলস কনস্ট্যান্ট উই ক্যান ডিরাইভড, এটা করি। তাহলে ইফ এই যে ফ্রি ভ্যারিয়েবলস উই ক্যান ড্রাইভ, তাহলে এটা করি। আবার এটা থেকে এরকম একটা করি, কিন্তু এই বিষয়টাকে আমরা করি না। ইআই তো সেটা এটার ক্ষেত্রে হবে, তো এখানে তো করাই রয়েছে, কোনো সমস্যার কোনো কারণ নেই, একদম সরাসরি আমাদের এ নাম্বারটা এখানে যে সঠিক হয়ে যাচ্ছে। ইউনিভার্সাল যে জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এ নাম্বার যে অপশানটা রয়েছে, এই অপশানটা কিন্তু একদম সরাসরি, কারণ এটা আমরা করি কোনটায় এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশনের ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে করে থাকি, মানে অস্তিত্বমূলক দৃষ্টান্তিকরণ যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আর একটা দেখো ম্যাচ দ্য লিস্ট রয়েছে। ম্যাচ দ্য লিস্টের ক্ষেত্রে এখানে কি হবে? ম্যাচ দ্য লিস্ট এখানে এই ক্ষেত্রেও যদি আমরা এখানে যদি যে কোনো একটাকে আমরা যদি করতে পারি, এটাকে যদি করতে পারি তাহলে দেখো আর কোনো জায়গায় যেতে হবে না। এটাকে যদি করতে পারি তাও কোথাও যেতে পারে, কিন্তু এটাকে করতে গেলে আমাদের প্রথমেরটা যদি আমরা মেলাতে পারি, বা এটার যে প্রথমেরটা এই লাইনের এট যদি যে কোনো একটা যদি আমরা মেলাতে পারি, তাহলে আমাদের আর একটাও করার দরকার পড়বে না। পি ইফ কিউ, তাহলে এটা কি হবে? পি ইফ কিউ, এক্ষেত্রে এই নাম্বারটা আমাদের হয়ে যাবে এটা, তাই না? যে পি ইফ কিউ, যদি কিউ তবে পি। পি ইফ কিউ, এখানে কি আমি উল্টো বসিয়েছি কিনা সেটা আমি বলছি, যে পি ইফ কিউ তাহলে আমাদের হয়ে যায় 3 নাম্বারটা, তাই না? আর পি অনলি ইফ কিউ, এক্ষেত্রে যদি আমরা বলি পি কেবল যদি কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ। তাহলে এখানে দেখো 3 নাম্বার, এটা তাহলে এটা তো আমাদের হয়ে গেল, এটাই তো মিলে যাচ্ছে, যে দেখো সি নাম্বারটা, তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 64 নম্বরে রয়েছে হুইচ অফ দিস ফলোইং প্রপোজিশনস হোল্ড ট্রু ইন দ্য কেস অফ দ্য ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন অফ প্রপোজিশন, বা এই যে ট্র্যাডিশনাল স্কোয়ার এ ই আই ও এরকম থাকে। এখানে যদি বলছে ইফ এ ইজ ট্রু ই ইজ ফলস, তাহলে আই ইজ ট্রু ও ইজ ট্রু, তাহলে আমাদের কাছে বিষয়টা কেমন থাকবে? আমাদের কাছে বিষয়টা থাকবে এই যে বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ বাক্স আমরা একটা তৈরি করব যখন, ধরো এরকম যদি আমরা মনে করো এরকম একটা বানাই,
এটা দিয়ে তাহলে টি 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 তোমরা এটা জানো, এটা এটা বোধহয় আমার এত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু এই বিষয়টা দেখো, এ ইজ ট্রু, ইজ ফলস, আই ইজ ট্রু, ও ইজ ফলস, এরকম হওয়ার কথা, তাই না? কারণ এ ইজ ট্রু হলে ই ফলস হবে, আর আই হবে কি ট্রু, আর ও হবে ফলস। কারণ এইখানেই তোমরা দেখবে এখানে এফ, এখানে হচ্ছে টি, আর এই জায়গায় কি হবে এফ। তাহলে একদম পরিষ্কার প্রথম লাইন দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আমাদের চলে আসি 65, হোয়াট ইজ দ্য টাস্ক অফ লজিক্যাল অপারেটর, হোয়াট ইজ নট দ্য টাস্ক অফ দ্য নট বলছে। হ্যাঁ, তাহলে নটের ক্ষেত্রে আমরা যখন দেখি দ্য মডিফাই অন স্টেটমেন্ট ইজ ডিফারেন্ট স্টেটমেন্ট, এটা ঠিক আছে। দ্য কম্বাইন টু আর মোর স্টেটমেন্ট, ঠিক আছে। দ্য ডিটারমিনেট দ্য মিনিং অফ ওয়ার্ড, এটা ঠিক নেই। তাহলে দ্যাট ইজ দ্য নট টাস্ক অফ দ্য লজিক্যাল অপারেটর। তাহলে আমাদের ক্ষেত্রে সিটা হয়ে যাবে সঠিক। মানে লজিক্যাল অপারেটর বলতে আমরা যদি বলি যৌক্তিক যোজক, মিনিংকে ভেরিফাই করছে না এখানে, দ্য ডিটারমিনেট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। তারপরে চলে আসি এখানে, এখানে কি আছে 66, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য ফলোইং। কারেক্ট অপশনটা কি হবে? ট্রু প্রেমিসেস ডাজ নট গ্রান্টি ভ্যালিডিটি। ট্রু, দ্য ইনকারেক্ট অপশনের কথা বলছে, ইনকারেক্ট। হ্যাঁ, ইনকারেক্ট, দেখো কোনটি ভুল। ট্রু প্রেমিসেস ডাজ নট গ্যারান্টি ভ্যালিডিটি। ঠিক, if both premises and conclusion are true it will guarantee validity, একদমই নয়। তাহলে এটা that's the incorrect options of this following। তাহলে এখানে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে সঠিক। এর বেশি আর এটাকে আরো কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে মনে হয়? কারণ আশ্রিত বাক্য এবং সিদ্ধান্ত উভয় সত্য হলেই যুক্তি যে নিশ্চিতভাবে বৈধ হবে এমন ধারণা কিন্তু সম্পূর্ণভাবে ভুল ধারণা, এটা আমরা কিন্তু করতে পারি না। এরপরে দেখো ভেন ডায়াগ্রাম একটা দেওয়া হয়েছে। ভেন ডায়াগ্রাম আমরা জানি সবাই, এখানে বলা হয়েছে এসপি, এসপি, তাহলে এটা পি, এটা হচ্ছে এস। তাহলে বলছে এস বাদে পিতে সদস্য নেই, তাহলে এস পি ইকুয়াল টু 0। দেখো বি নাম্বারটা অপশন সঠিক। এরপরে একটা অ্যাসারশন আবার দেওয়া হয়েছে। অ্যাসারশনে কি বলা হয়েছে? অ্যাসারশনে বলা হয়েছে এ ডিডাকটিভ আর্গুমেন্ট ইজ ফর্মালি ভ্যালিড, এ ডিডাকটিভ আর্গুমেন্ট ইজ ফর্মালি ভ্যালিড, একদম সত্য, কোনো সমস্যাই নেই। এ ডিডাকটিভ আর্গুমেন্ট ইজ ইম্পিরিক্যালি অ্যান্ড ম্যাটেরিয়ালি সাউন্ড। কিন্তু এই যে বিষয়টা রয়েছে এটা ইম্পিরিক্যালি অ্যান্ড ম্যাটেরিয়ালি, এটা কিন্তু ভুল। তাহলে আমরা কি করব? সি নাম্বার অপশন, এখানে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এরপরে আমাদের রয়েছে 59, ম্যাচ দ্য লিস্ট। হ্যাঁ, ম্যাচ দ্য লিস্ট, এখানে কান্ট এবং কান্টকে যদি দেখি, কান্টকে মেলালে আমাদের কি হয়ে যায়? এক নাম্বারটা মেলালে আমাদের হয়ে যায় কান্ট, প্রিন্সিপিয়া এথিক্স, গ্রুনুক অফ মেটাফিজিক্স অ্যান্ড মোরালস, ফাউন্ডেশন অফ এথিক্স, নিকোমেকান এথিক্স। তাহলে এটা দেখো এই যে কান্টের যে বিষয়টা রয়েছে এইটার সঙ্গে তুমি মিলিয়ে দেখো, সঠিক হয়ে যাচ্ছে। গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস। তাহলে এখানে 2 নাম্বার ও 2 নাম্বারে দুটো রয়েছে, তার মানে আমাদের এ নাম্বার কাটা, ডি নাম্বার কাটা। এবার মুরকে যদি আমরা দেই, মুর তাহলে কি? মুর হচ্ছে প্রিন্সিপিয়া ইথিকা। তাহলে আমাদের হয়ে যাচ্ছে, এই দেখো, তাহলে এই দুটো মেলানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে মুর, তাহলে অ্যারিস্টটল হয়ে যাবেন হচ্ছে এখানে নিকোমেকানিক এথিক্স, আর রুশো হয়ে যাবেন ফাউন্ডেশন অফ এথিক্স। তাহলে আমাদের কোন নাম্বারটা সঠিক হয়ে যাচ্ছে? সি নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে একদম সঠিক আনসার। এরপরে রয়েছে আমাদের ফাউন্ডেশনালিজম হোল্ডস। ফাউন্ডেশনালিজম মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে বাংলায় কি বলবো, এটাকে ভিত্তিবাদ বলা যেতে পারে। ফাউন্ডেশনালিজম আরো ভালো হয়তো কোনো ভাষা হতে পারে। তাহলে এখানে ফাউন্ডেশনালিজম কি করে? ফাউন্ডেশনালিজম দ্য থিওরি ইজ বেসড অন এপিস্টেমোলজি, একদমই নয়। দ্য নলেজ অফ অ্যাডিকুয়েট
অ্যাডিকুয়েট জাস্টিফাইড, এটাও নয়। দ্য বিলিভস লিডস অফ নলেজ, এটাও নয়। তাহলে ডি নাম্বারটা, হোয়াট দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান বেসিক বিলিভস হুইচ ইজ সেলফ জাস্টিফাইড, এটাকে যদি একটু আমরা যদি বলি তাহলে কেমন হবে, যে আমাদের যে জ্ঞান মীমাংসা রয়েছে সেই তার ভিত্তি মানে ফাউন্ডেশনালিজম তত্ত্বের মূল দাবি কি? মূল দাবি আমাদের সমস্ত জ্ঞানের যে বিশ্বাসের যে অবধারিতভাবে এমন একটি ভিত্তি বা মূল উৎস থাকে যা নিজেই নিজের প্রমাণ। যদি একটু ভালো করে বলা যায়, অন্তত এমন একটি মৌলিক বিশ্বাস যে বিলিভ মানে বেসিক বিলিভ অবশ্যই রয়েছে যা স্বতঃসিদ্ধ, যা নিজে থেকেই মানে সমর্থিত, মানে সেলফ জাস্টিফাইড, এবং সেটিকে প্রমাণ করার জন্য অন্য কোনো বিশ্বাসের মুখাপেক্ষী হতে হয় না। এমন একটি মানে অনন্ত অনবস্থা দোষ যার থেকে সেটা মুক্ত থাকে, সেটি তো ফাউন্ডেশনালিজম হোল্ডস করে। তাহলে এখানে দ্যার সেলফ জাস্টিফাইড এখানে দেখো পরিষ্কার করে বলাই রয়েছে। তাহলে আমাদের ডি নাম্বারটা একদম মানে সঠিক হয়ে যায়, আমাদের আর এখানে আলোচনার বিষয় আর থাকেই না। এরপরে দেখো দ্য থিওরি, শুধু দাগটা এরকম সোজা চলে যাচ্ছে এদিকে। দ্য থিওরি দ্যাট কনসিডার্ড পানিশমেন্ট অ্যাজ দ্য পেইং ব্যাক অফেন্ডার অর ক্রিমিনাল ইন দেয়ার রং ডিড ইজ, তাহলে প্লেইং ব্যাক করা এটা আমাদের কোনটা প্রতিশোধাত্মক তত্ত্বের মধ্যে পড়ে। তাহলে এগুলিতে আমাদের কোনো কিন্তু সমস্যা নেই যে রেট্রিবিউটিভ থিওরি যে প্রতিশোধাত্মকমূলক তত্ত্ব, সেখানে কিন্তু বলা হয়েছে পেইং ব্যাক মানে প্রাপ্য বস্তু তাকে ফিরিয়ে দেওয়া। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এর উপর গান্ধীজি টিপ্পণী করেছিলেন যে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত যদি হয় এক সময় মানুষ অন্ধ হয়ে ঘুরে বেড়াবে, অর্থাৎ এক হাত এক চোখ কানা নিয়ে হয়তো ঘুরে বেড়াবে, এই কথা তিনি এক জায়গায় বলেছিলেন। আবার ম্যাচ দ্য লিস্ট দিয়েছেন মিলের সঙ্গে দেখো কি রয়েছে, মিলের সঙ্গে রয়েছে ভেরিফায়াবিলিটি থিওরি। মিল তার 2 নাম্বার, দেখো 2 নাম্বার, সরি মিলের সঙ্গে তো ভেরিফায়াবিলিটি থিওরি কোথায়? মিলের সঙ্গে থাকবে তোমার মিলের সঙ্গে মিল হবে হচ্ছে তোমার ধরো ইউজ থিওরি, ভেরিফায়াবিলিটি থিওরি, রেফারেন্সিয়াল থিওরি, এই যে রেফারেন্সিয়াল থিওরি। তা 3 নাম্বারটা 3 নম্বরে দুটো রয়েছে, তাহলে সি নাম্বার কাটা, ডি নাম্বার কাটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এবার তাহলে আর একটা মেলালে হয়ে যায়। উইটগেনস্টাইন কি ছিলেন? উইটগেনস্টাইন ইউজ থিওরি ছিল, তাহলে এখানে এটা হবে। তাহলে বি নাম্বার আমাদের অ্যান্সার সঠিক হয়ে যাচ্ছে, কারণ এখানে লক ছিল হচ্ছে তোমার আইডেনশনাল যে থিওরিটা, আর আয়ার রয়েছে দ্য ভেরিফায়াবিলিটি থিওরি, তাই না? তাহলে এখানে তাহলে আমাদের হয়ে যাবে বি নাম্বার অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার। আবার রয়েছে ম্যাচ দ্য লিস্ট। এবার এখানে যদি আমরা দেখি যে কান্ট কি বলছেন, কান্ট এখানে কি বলবেন? ট্রুথ অফ রিজন অ্যান্ড ট্রুথ অফ ফ্যাক্ট, এটা কে বলছেন? কে বলতে পারবে এটা দেখো লাইবনিজ, একদম লাইবনিজ। তার 4 নাম্বার, এ নাম্বার, তাহলে বি নাম্বার দুটো রয়েছে, তাই সি ডি এমনি কাটা গেল, আর একটা মেলালেই হয়ে যায়। তাহলে এখানে মাইন্ড বডি ইন্টারাকশনিজম, এটা ডেকার্ট। মাইন্ড বডি ইন্টারাকশনিজম দেখো এখানে 3 নাম্বার, 2 হচ্ছে 3 নাম্বার, তাহলে বি নাম্বারটা সঠিক হয়ে গেল। এগুলো মেলানো একদম সোজা। কোপার্নিকান রিভলিউশনে কান্ট বলছেন, আর দ্য কনসেপ্ট অফ স্পিরিটের কথা হেগেল বলছেন, ব্যাস। আবার দিয়েছে ম্যাচ দ্য লিস্ট, এখানে ছিল সেই সময় ম্যাচ দ্য লিস্ট ফেনোমেনালিস্টিক্স আইডিয়ালিজম। কার থিওরিটা? ফেনোমেনালিজম আইডিয়ালিস্টিক্স, এটা হচ্ছে কান্টের থিওরি, আমরা এটা সবাই মোটামুটি জানি। তাহলে আমাদের এখানে যে 4 নাম্বার রয়েছে, দেখো 4 নাম্বারে একটাই অপশন রয়েছে বি নাম্বার। এগুলির পেছনে আমরা আর সময় রয়েছে, তোমরা এটাকে মানে পজ করে এটাকে তাহলে মিলিয়ে নেবে তোমরা, ঠিক আছে? কারণ একটা দিয়ে যখন মিলে যাচ্ছে আর অত বেশি ওটার পেছনে দিচ্ছে না বা যাচ্ছে না। বাই লিবারেল ফেমিনিজম উই মিন, লিবারেল ফেমিনিজম বলতে আমরা কি বুঝি? মানে উদারপন্থী নারীবাদের মূল লক্ষ্য হলো আইন এবং রাজনৈতিক যে সংস্করণের মাধ্যমে যে সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের মধ্যে ইন্ডিভিজুয়াল ইকুয়ালিটিকে প্রতিষ্ঠা করা, তাই না?
তাহলে এক্ষেত্রে দেখো ইন্ডিভিজুয়াল ইনইকুয়ালিটি অ্যামং দ্য ম্যান অ্যান্ড ওম্যান, তাহলে ইন্ডিভিজুয়ালি ইনইকুয়ালিটি এখানে রয়েছে, আর একটা রয়েছে, তাহলে এটা হবে না। আর দেখো এখানে ডি নাম্বার একটা বিষয় রয়েছে, ডি নাম্বারটা যে দেখো ইন্ডিভিজুয়াল ইকুয়ালিটি অ্যামং দ্য ম্যান অ্যান্ড ওম্যান, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বারটা, একদম সঠিক উত্তর। এর বাইরে আমাদের কোনো আর উত্তর হওয়ার কথা নয়। কেমন? এরপরে রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস ইজ ইনক্লুড সিভিল অ্যান্ড ডেথ রাইট, ইকোনমিক রাইট, সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক। এই দেখো এটা রাইট, কারণ সেখানে সিভিল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রাইটের কথাই কিন্তু বলা হয়েছে, ইনক্লুড করা হয়েছিল। এরপরে রয়েছে অ্যাসারশন অ্যান্ড রিজনিং, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, ইচ ইন্ডিভিজুয়াল ম্যান ইজ স্ট্যান্ড উইথ দ্য ট্রু অফ হিমসেলফ। এখানে দেখো দুটোই কিন্তু সত্য, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, আর এটা ইন্ডিভিজুয়াল, ইচ ইন্ডিভিজুয়াল ম্যান ইজ দ্য স্ট্যান্ডার্ড উইথ অফ হোয়াট ইজ ট্রু অফ হিমসেলফ। তা দুটোই সত্য, এবং এই যে মানে এটার কিন্তু সঠিক এক্সপ্লেনেশন, তাহলে আমাদের এ নাম্বারটা সঠিক। তারপরে রয়েছে আবার একটা রিজনিং, ম্যান ইজ ফ্রি টু চুজ, ম্যান ইজ ফ্রি টু চুজ অ্যাকর্ডিং টু সার্ত্রে। সার্ত্রের মতে এটা বলছে সার্ত যে মানুষের মানে ফ্রি স্বাধীনতার রয়েছে, টু চুজ নট টু চুজ ইজ টু চুজ নট টু চুজ। তাহলে যে সার্তের যে বিখ্যাত উক্তি নট টু চুজ ইজ স্টিল চুজিং, পছন্দ না করাও এক প্রকারের পছন্দ করা। তাহলে এক্ষেত্রে কি হবে? দুটোই সত্য, তাহলে দুটোই সত্য কোথায় রয়েছে? বি নাম্বারে রয়েছে, দুটোই সত্য, তাহলে বি নাম্বার উত্তর সঠিক হবে, দ্যাট ইজ দ্য ট্রু, দ্যাট ইজ দ্য ট্রু। এরপরে রয়েছে দেখো অল রং ডুইং অ্যারাইজ ফ্রম ইগনোরেন্স, ফ্রম ইগনোরেন্স। তা সক্রেটিসের নৈতিক দর্শন অনুযায়ী কোনো আমরা এটাকে জানি সক্রেটিসের নৈতিক কথার মধ্যে পড়ে এটা, তাহলে এক্ষেত্রে সক্রেটিস আমাদের উত্তর সঠিক হয়ে যাবে। দেখো থেলিস যে বা থেলাস, তিনি দর্শনের জনক, মহাবিশ্বের আদি উপাদান হিসেবে তিনি জলকেই তিনি চিহ্নিত করেছিলেন। তো এরকম করে আমরা ক্রস এক্সামিন করতেই পারি, তো সক্রেটিসের কথা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সক্রেটিস বলছেন Socrates said all wrongdoing rise from ignorance. এরপরে আসি আমরা এটা দ্য কনসেপ্ট ব্যাড ফেথ। ব্যাড ফেথ তো ব্যাড ফেথ সবাই আমরা জানি, ব্যাড ফেথ সার্ত্রে, এর সঙ্গে অ্যাসোসিয়েট উইথ দ্য ফিলসফি অফ সার্ত্রে। সার্ত্রে ব্যাড ফেথের কথা বলেছিলেন। তিনি আত্মপ্রতারণা, এই যে ব্যাড ফেথ, জপল সার্ত সেখানে উল্লেখ করা যায়। ঠিক আছে, এরপরে চলে আসি both universal and particular are aspects of something existing and more real than either is advocated by. এটা কে বলছিলেন? both universal and particular are aspects of something existing as more real than either. এটাকে আমরা যখন দেখি যে যদি আমরা বলি যে মনে করো যে সামান্য এবং বিশেষ এককভাবে পূর্ণ সত্য নয়, তাই না? তাহলে এরা উভয়ে আসলে এক উচ্চতর পরম সত্তা বা সমগ্র, এর দুটি পরস্পর নির্ভরশীল দিক, যা এই দুই দিকের চেয়ে অনেক বেশি বাস্তব। তাহলে এটা বলছেন কে? হেগেল বলছিলেন, তাই না? হেগেল আমাদের GWF হেগেল, জার্মান দার্শনিক, ডান দিক ভাববাদী বলা হয় তাকে। এখানে দেখো প্রত্যেকটা একটা একটা করে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে কেন তারা বলেননি বা কেন তারা বলেননি, কিন্তু এতে অনেক সময় যাবে, এই জন্য আমি আর ওগুলি বলছি না। By modes I understand affections of substance or that which of another thought, through which it is also conceived is the view of. এটা কার মত? এটা তোমরা সবাই জানো, স্পিনোজা বলছেন বাই মোডের কথা। এখানে
স্পিনোজা তার গ্রন্থ ছিল এথিক্স। এথিক্স গ্রন্থে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যায় এই সংজ্ঞা তিনি দিয়েছিলেন। তিনি বলছিলেন যে দ্রব্যের ক্ষণস্থায়ী রূপ বা অবস্থান্তর হলো মানে আভাস, অবভাস বা মোড। মোড কখনো স্বাধীনভাবে টিকে থাকতে পারে না, তা প্রকাশের জন্য দ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাই না? তো এখানে আর তো দ্বিধা থাকার কথা নয়। The author of book Dialogue Concerning Natural Religion is, কে বলছেন? এটা হিউম বলছেন। গ্রন্থটি অ্যাকচুয়ালি হিউমের লেখা এবং এটা কত? এটা হচ্ছে 1779। তার মানে মারা যাওয়ার পরে এই গ্রন্থটি কিন্তু মানে বিশেষত আলোচিত হয়েছে, বা যৌক্তিকতা বা ধর্মীয় বিশ্বাস নিয়ে বিশেষ আলোচিত বিশেষত হয়েছে এটা নিয়ে। তো চলো এরপরে আবার ম্যাচ দ্য লিস্ট এসছে। প্লেটো, প্লেটোর সঙ্গে অ্যাপোলজি, একদম ঠিক। তাহলে দেখো এখানে এ নাম্বার একটা আছে, এটা সিতে একটা রয়েছে, তাহলে বি কাটা ডি কাটা, তাহলে আর একটা মেলালেই হয়ে যায়। অ্যারিস্টটল তাহলে কি বলছেন? অ্যারিস্টটল বলছেন দ্য গোল্ডেন ভার্স অর নেচার, ডি অ্যানিমা, তাহলে এটা হবে, তাই না? তাহলে এখানে তাহলে অ্যারিস্টটল চলে গেল এখানে, মানে অ্যারিস্টটল আত্মা বিষয়ক বিখ্যাত গ্রন্থ। আর পারমেনাইডিস বলছিলেন তাহলে এই এখানে দেখো এটা হলো তার পারমেনাইডিস বলছেন 3 নম্বর কথা অন নেচার, সরি পারমেনাইডিস বলছেন নেচার 3 নম্বর, আর পিথাগোরাস বলছেন দ্য গোল্ডেন ভার্সেস। পিথাগোরাস যে অনুসারে নৈতিক বাণী যে সংকলনের কথা বলে সেটা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এ নাম্বারটা সঠিক, মানে উত্তরটা সঠিক হচ্ছে। এখানে দেখো এক্সটেনশন ইজ নট রিয়েল, ইট ইজ ভিউজ অফ, এটা কে বলছিলেন? এক্সটেনশন এই যে কনসিয়াসনেস অ্যান্ড এক্সটেনশন, সেখানে এখানে কিন্তু লাইবনিজের এই কথাটা কিন্তু বলছিলেন, লাইবনিজ, তাই না? লাইবনিজ কারণ এক্সটেনশন প্রকৃত বাস্তব বস্তু নয় তিনি বলছিলেন, তার তিনি এরকমই মনে করতেন যে জগৎ মূলত অবিভাজ্য, অবিস্তৃত এবং চেতনা বিন্দু বা যে শরীরে মানে একক দিয়ে গঠিত, যাকে তিনি কি বলছিলেন? মোনাডের কথা বলছিলেন। তো সেক্ষেত্রে এক্সটেনশন ইজ নট রিয়েল। তারপরে চলে আসি, এথিক্যাল স্টেটমেন্ট আর মিনিংলেস এক্সপ্রেশনস অফ ইমোশনস as they are either analytic nor synthetic is the propounded by, এটা কে বলছেন? দেখো এই কথাটা যদি একটু ইমোটিভিজম যদি পড়া থাকে, সেখানে এজে আয়ার এর কিন্তু বক্তব্য, নৈতিক বাক্যগুলি বিশ্লেষণাত্মক, অ্যানালাইটিক বা সংশ্লেষণাত্মক কোনোটিই নয়, এগুলি অর্থহীন এবং কেবল মানুষের আবেগ বা অনুভূতির প্রকাশ মাত্র। তিনি এরকম বলছিলেন। তাই বি নাম্বার এজে আয়ার একটা সঠিক উত্তর, আমাদের বি অপশন রাইট। এরপরে আমরা চলে যাই, অ্যাকর্ডিং টু নিটশে হিউম্যান বিহেভিয়ার ইজ রিডিউসিবল টু দ্য বেসিক ড্রাইভ অফ, কি হবে এটা? এখানে দেখো ফ্রেডরিক নিটশে তিনি এরকম মনে করতেন যে মানুষের সমস্ত আচরণ ও কর্মের মূলে রয়েছে, কি রয়েছে সবার কর্মের মূলে? দ্য উইল অফ পাওয়ার। তো আর বোধহয় ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না, তোমরা একটু বই দেখবে তাহলে বাস হয়ে যাবে। ধরো কন্টেম্পোরারি ওই কন্টিনেন্টাল ফিলসফি বোধহয় না, ওটা মৃণালকান্তি ভদ্রর বই একটা রয়েছে, মৃণালকান্তি ভদ্র, ইংলিশ ভার্সনের একটা বই রয়েছে, সেখানে ফেনোমেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম নামে একটা বই রয়েছে, সেটার মধ্যে তো পরিষ্কার করে এরকম উল্লেখ রয়েছে। এরপরে চলে আসি দ্য কনসিডার।
এখানে রয়েছে দ্য ডিফারেন্স অফ ইন জেন্ডার নিডস টু নেসেসিটি ইমপ্লাই ইকুয়ালিটি ইনইকুয়ালিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল। একদম সত্য কথা, ট্রু হবে। দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি ইন or inequality apply of the functional aspect of the human being such as ability etc but not to gender aspect of the male and female। তাহলে এটাও সত্য, তাই না? কারণ দেখো কি বলছে যে লিঙ্গভেদে প্রকৃতির বিষয় যা কখনোই নারী পুরুষের সামাজিক বা মানসিক অসমতা নির্দেশ করে না। আর যেখানে রিজনিং রয়েছে, সমতা বা অসমতার সামাজিক নীতিটি মানুষের কর্মক্ষমতা, যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়, লিঙ্গের ওপর ভিত্তি করে নয়। তাহলে এই দুটো কি রয়েছে? দুটোই সত্য রয়েছে। তাহলে আমাদের কি হবে? A is true and R is true। এখানে আর একটা রয়েছে, কনসিডার দ্য আইডেন্টিটি অফ দ্য সেলফ পিওরলি ফিকটিশিয়াস। আত্মার ধারণাটি সম্পূর্ণ একটি কাল্পনিক বা কৃত্রিম প্রত্যয়। আর বলছে কার বেস করে বলছে সেরকম কিছু এখানে তো দেখি না। ইট প্রসিডস entirely of the smooth and uninterrupted progress of the thought along a train of connected ideas in accordance with the principle of resemblance, continuity and causation, similarly is confused as identity। আমাদের একের পরে এক আসা সত্য অনুভূত যা প্রত্যয়গুলো সাদৃশ্য মানে রিজেম্বলেন্স, কন্টিগুইটি এবং কার্যকারণ যে কজিশন নিয়মে এত দ্রুত ও অবিরতভাবে মনকে প্রভাবিত করে, যেটা আমাদের কল্পনা এই সাদৃশ্য বা পরিবর্তনশীলতাকে একটি স্থায়ী আইডেন্টিটি ভেবে মানে ভুল করে, তাই না? এটা তাহলে কি হবে? বলছে প্রথমে যেটা রয়েছে সেটা তো ট্রু, পরেরটা এটাও কিন্তু, তাই না? কারণ এটা কার হিসেবে চলছে, এই বিষয়টি চলবে, কারণ সেলফ বা আত্মার ক্ষেত্রে তিনি এই বিষয়টির কথা আলোচনা করেছিলেন। তাহলে এখানে এটা সঠিক হয়ে যাবে বি নাম্বারটা। এরপরে দেখো আবার একটা ম্যাচ দ্য লিস্ট। থিঙ্কার হিউম কি মনে করেন? রিলিজিয়াস অ্যান্ড মেটাফিজিক্যাল অ্যাসারশনস আর পয়েন্টলেস অ্যান্ড বোগাস ইস্যুস। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন কে? এটা বলেছিলেন স্ট্রশন। দেখো এই স্ট্রশনটা সঠিক হয়ে যাচ্ছে এখানে। তা 4 নম্বরটা যদি বলি যে 1 নাম্বারটা হচ্ছে 4 নাম্বার হবে, তাহলে তার মানে ডি নাম্বারটা 4, এটা মেলালে দেখো হয়ে যাচ্ছে। তার মানে আর দেখো এটা প্রথমটা পড়লাম হয়ে গেল। তাহলে হিউম তাহলে কি হবে? হিউম দেখো রিলিজিয়াস অ্যান্ড মেটাফিজিক্যাল অ্যাসারশনস আর মিনিংলেস, কে বলেছিলেন এটা? এটা বলেছিলেন আয়ার, কারণ তার ইমোশনালিজম মানে ইমোটিভিজমের কথা বলেছিলেন। তাহলে এটা হয়ে গেল বি নাম্বারটা হচ্ছে, আর বি নাম্বারটা তাহলে কি হবে? বি নাম্বারটা না, সরি এটা তো বোধহয় আমি ভুল করে দিয়েছি। দাঁড়াও 1 মিনিট, তাড়াহুড়া করতে গেলে ভুল হবেই। এটাকে যদি আমরা এরকম দেখি যে 1 নাম্বারটা যদি আমরা দেখি একদম এখানে যদি যায় যে ডি নাম্বারটা, ডি হচ্ছে তোমার যদি 4 হয়, 4 এটা যদি ইসে হয় ডি নাম্বার, ডি যেটা রয়েছে সেটা 4। তাহলে এদিক থেকে যদি আমরা দেখি তার আচ্ছা এদিক উপর থেকে দেখতে একটা হিউমকে আগে মেলাই। হিউম কি বলছিলেন? রিলিজিয়াস মেটাফিজিক্যাল অ্যাসারশনস আর পয়েন্টলেস অ্যান্ড বোগাস ইস্যুস। এটা হিউম বলেনি। রিলিজিয়াস অ্যান্ড মেটাফিজিক্স অ্যাসারশনস আর মিনিংলেস, এটা রিলিজিয়াস অ্যান্ড মেটাফিজিক্স অ্যাসারশনস আর ফলস, হিউমস বলছেন। 3 নাম্বার এটা ঠিক আছে, এ নাম্বারটা 3, তাতে এটা সঠিক।
কারণ স্ট্রশন এটা বলছেন, এবার ঠিক আছে। আয়ার বলছেন এটা ঠিক আছে। আর্লি উইটগেনস্টাইন রিলিজিয়াস মেটাফিজিক অ্যাসারশনস আর ফলস, একদম ঠিক। তাহলে এটার সঙ্গে এটা, তাহলে দেখো এ নাম্বারটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তালগোল পাকিয়ে যায় সময় সময়। ম্যাচ দ্য লিস্ট। সিমেন্টিসিস্ট কে? হু ইজ দ্য সিমেন্টিসিস্ট? ফ্রেগে, তাই না? কারণ ফ্রেগে আধুনিক বিজ্ঞান মানে অর্থবিজ্ঞানের ও যুক্তিবিজ্ঞান অন্যতম ভিত্তি স্থাপনকারী। তাহলে এখানে দেখো এ নাম্বারটা যদি বি হয়, তাহলে এটা দিয়ে শুরু করতে হচ্ছে, কারণ এটা একটাই আছে, তাহলে আর দেখার কোনো দরকার নেই। এরপরে দেখো তাহলে অ্যাসারশন চলে মানে এসছে এবার। ফিলসফিক্যাল প্রবলেমস আর লিঙ্গুইস্টিক ইন নেচার, ট্রু, তাই না? পরেরটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক ফিলসফির মধ্যে পড়বে, এটা উইটগেনস্টাইনকে দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করছি। ফিলসফিক্যাল প্রবলেমস আর কারেক্টেড ডিউ টু misinterpretations of language failure the understand of the logic language। তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু ট্রু, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এটা। এক্ষেত্রে দেখো মূলত যদি প্রথমেরটা যদি আমরা বলি যে ফিলসফিক্যাল প্রবলেমস আর লিঙ্গুইস্টিক নেচার, যে মূলত ভাষার জটিলতা থেকে উদ্ভূত হয়, তাহলে উইটগেনস্টাইন কি মনে হয় প্রথাগত যে দার্শনিক সমস্যাগুলো বাস্তব কোনো সমস্যা নয়, তাই না? তার তিনি মনে করেন তাহলে এগুলি বাস্তব সমস্যা নয়, এবং যুক্তি দিয়েছেন কি আমরা যখন ভাষার অন্তর্নিহিত যুক্তি বুঝতে ভুল করি বা শব্দের অপপ্রয়োগ করি, তখনই সেই বিভ্রান্তিকর দার্শনিক সমস্যাগুলির সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা সঠিক হয়ে যাচ্ছে, এখানে আর দেখার ব্যাপার নেই। এরপরে চলে আসি, দ্য প্রবলেমস অফ বিইং অ্যান্ড দ্য প্রবলেম অফ হিউম্যান এক্সিস্টেন্স ইজ এক্সপ্লেইন থ্রু দ্য কনসেপ্ট অফ ডাজাইন। ডাজাইনের কথা তো একমাত্র হাইডেগারের ফিলসফিতে আমরা পাই। ডাজাইন, ডাজাইন, দ্য কেয়ার কনসেপ্ট, স্কেয়ার কনসেপ্ট, দ্য ডেথ কনসেপ্ট, তাই না? ডেথ কনসেপ্ট, এই বিষয়গুলিকে আমরা এখানে পাই। তার বিইং অ্যান্ড টাইমের মধ্যে এই আলোচনা কিন্তু তিনি করেছিলেন যে বিইং ইন দ্য ওয়ার্ল্ড, ডিজাইন, মানে সেই ক্ষেত্রে তিনি যে মানুষের অস্তিত্ব সত্তার স্বরূপ ব্যাখ্যা করতেই কিন্তু তিনি কি করেছিলেন? ডাজাইন ব্যাখ্যা করেছিলেন, বা ডাজাইনকে তিনি উদ্ভূত করেছিলেন সেখানে বিইং অ্যান্ড টাইমের মধ্যে। সেখানে তিনি কনসেপ্ট অফ কেয়ারকে আলোচনা করে তারপরে তিনি ডেথ নামে একটা কনসেপ্ট তিনি আলোচনা করেছেন, ডেথ। এরপরে আসি, দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ সার্টেনিটি ক্যান বি অবটেইনড ইন কেস অফ ইনটিউটিভ নলেজ ইজ দ্য ভিউ অফ। এটা কে বলছেন? এটা বিশেষত আমরা এই বিষয়টা পাই হচ্ছে লকের দর্শনে। ডি কোথায়? অ্যান্ড ইস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যে বইটা তার রয়েছে, যে তার লেখা, যে ইনটিউটিভ, ডেমনস্ট্রেটিভ, সেন্সিটিভ, এই যে বিষয়গুলি, তাহলে ইনটিউটিভ নলেজের সর্বোচ্চ যে নিশ্চয়তা, হাইয়েস্ট ডিগ্রি অফ সার্টেনিটি, সেখানে তো পাওয়া যায়। তাহলে এই বিষয়টা আমরা লকের ফিলসফিতে পাই। আবার একটা দেখো মেলানো এসছে প্যান্থিজম। প্যান্থিজমকে, প্যান্থিজম একদম সরাসরি আর তো দেখার কোনো ব্যাপার নেই। প্যান্থিজম স্পিনোজা, মোনাডোলজি লাইবনিজ, ইসিস্ট পার্সিপি বার্কলে, আর হচ্ছে রিফিউটেশন অফ আইডিওলজি সেটা হচ্ছে মুর। দেখো এই নাম্বার কোডটা মিলে গেল একদম। এটা সব থেকে বোধহয় এই কোশ্চেন, এর থেকে কোথায় সোজা কোশ্চেন আর নেই বোধহয়, এটাই বোধহয় প্রথম সোজা কোশ্চেন ছিল মোটামুটি, যদি বলতে হয় একদম চোখ বন্ধ করে যে কেউ পারার কথা। অ্যাকর্ডিং টু ফ্রেগে সেন্স ইজ কি? সেন্স ইজ মোড অফ রিপ্রেজেন্টেশন। কারণ শব্দের অর্থের দুটি দিককে তিনি উল্লেখ করেছিলেন, একটা হচ্ছে সেন্স আর একটা হচ্ছে রেফারেন্স। সেন্স হলো কোনো বস্তুর মোড অফ রিপ্রেজেন্টেশন, তাহলে এটা আমাদের বলতে কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে সেন্স ইজ দ্য মোড অফ রিপ্রেজেন্টেশনস, সেটাকে বলছেন ফ্রেগে। হলো, যদি আমার কোনো মানে অ্যান্সার যদি ভুল টুল বা ইত্যাদি হয় বা করে যদি রাখি বা বলে দিই, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও,
কারণ তাতে আমিও উপকৃত হব, কোনো সমস্যা নেই। হুইচ অফ দিস ফলোইং ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু ফ্রেগে? ফ্রেগের মতে কোনটি সঠিক নয়? ফ্রেগের মতে কোনটি সঠিক নয়? কমিশন যদি আমরা বলি, কমিশন কি বলছেন? এ প্রপার নেম ইজ রিজিড ডেজিগনেশন। তাহলে কমিশন যে অ্যান্সার আমি দেখেছি সেটা হচ্ছে ডি নাম্বারটা তিনি বলছেন। কিন্তু এ নাম্বারের ক্ষেত্রে আমরা যদি বলি, যে যদি এখানে বলা হয় যে এ নম্বরে যে বক্তব্যটা কি বলছে, রিজিট অফ ডিজিগনেশন, এই বিষয়টাকে যদি আমি ভুল না হয়, আমি হয়তো ভুল ব্যাখ্যাও করতে পারি, কমিশনের বাইরে গিয়েও হয়তো বলতে পারি। রিজিট ডেজিগনেটর যেটা, সেটা হচ্ছে এই ধারণাটা অ্যাকচুয়ালি কিন্তু ফেগের কিন্তু নয়, নট ট্রু বলছে, বলছে নট ট্রু। তাহলে এটা দার্শনিক ক্রিপকে, যে ক্রিপকে এর দেওয়া ছিল, ক্রিপকের মতে একটি নাম সব সম্ভাব্য জগতেই এক বস্তুকে নির্দেশ করে, কিন্তু ফ্রেগে মনে করতেন নামের অর্থ পরিস্থিতি ভেদে বা বর্ণনার উপর ভিত্তি করে নমনীয় হতে পারে। এটা দেখো, তাহলে এই একটা গেল, কিন্তু তাহলে এটা ফ্রেগের হিসেবে বিষয় একটা এখানে রয়েছে। আবার যদি আমরা বলি যে বি নাম্বারটা যেমন রয়েছে, প্রপার নেম ইজ দ্য স্ট্রিক্ট সেন্স অফ দিস টার্ম ইজ নোন বাই অ্যাকুইন্টেন্স। তাই ফ্রেগে এবং পরবর্তীকালে রাসেলীয় ধারণায় নামের কঠোর অর্থ সরাসরি, তাহলে এটা সেন্স, এটার মধ্যেও ফ্রেগের বিষয় রয়েছে। ফ্রেগের তাহলে ট্রু নয় কোনটা বলছে। তারপরে আর একটা রয়েছে সি নাম্বারে, প্রপার নেম ডাজ হ্যাভ সেন্স। তার একটি ফ্রেগের দর্শনের মূল কথা, তিনি জোরালোভাবে এটাই বলেছিলেন, তার প্রতিটি সংজ্ঞাবাচক নামের একটি নির্দিষ্ট সেন্স এবং রেফারেন্স নির্দেশ থাকে। আর লাস্টেটায় প্রপার নেম ডাজ নট হ্যাভ সেন্স। তাহলে এটা কে বলছিলেন? এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল বলছিলেন, তার মতবাদ। ফ্রেগে পরবর্তীতে কিন্তু তিনি প্রমাণ করেছিলেন। তাহলে প্রশ্নটিতে কেমন রয়েছে, কোনটি সত্য নয় তা জানতে চাওয়া হয়েছে। তাহলে মূল তত্ত্বের যদি নিরিখে যদি দেখা যায়, সরাসরি এটা কিন্তু সুনির্দিষ্টভাবেই সংজ্ঞা না হয়, এটা কিন্তু সঠিক হয়ে যায়, কারণ পরেরটা তো তিনি ভুল প্রমাণ করে সে ঠিক করেছিলেন, তার মানে সম্পর্কিত। কিন্তু একদম উপরেরটা তো সরাসরি ক্রিপকের কথা, ক্রিপকে, হ্যাঁ ক্রিপকে, তো এটা হওয়ার কথা, কিন্তু কমিশন ডি নাম্বার দিয়েছে। এবার তোমরা যদি মনে হয় যে না এটা ঠিক নয়, তাহলে এটা ঠিক, তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা বলতে পারো আমাকে যে আমি কোথায় ভুল করছি বা আমি কি বুঝতে পারছি কিনা, সেটাও তোমরা জানাতে পারো, কোনো সমস্যা এখানে নেই। উইটগেনস্টাইনকে দিয়ে যদি আমরা মেলাতে যাই, উইটগেনস্টাইন দিয়ে মেলালে কোনটা হবে? উইটগেনস্টাইন নেমিং অ্যান্ড নেসেসিটি, এটা কে বলছিলেন? নেমিং অ্যান্ড নেসেসিটি বলছিলেন হচ্ছে ক্রিপকে, ঠিক আছে, তাই না? ক্রিপকে বলেছিলেন। তাহলে হচ্ছে দেখো সি নাম্বারটা একটাই আছে, তাই উইটগেনস্টাইন কোনটা হবে? উইটগেনস্টাইন কালচার অ্যান্ড ভ্যালুর কথা বলেছিলেন, তাই না? আর অস্টিন বলেছিলেন এপিল অফ এক্সকিউজ। আর পুটনাম যেটা, এটা আমি যদিও এখনো পড়িনি, আমি এই কটা মেলাতে পেরেছি বা এবং কমিশনও তাই বলছেন, কিন্তু পুটনাম যে আছে তার অ্যাকচুয়ালি সত্যি আমি হিলারি পুটনাম বলা হয় বস্তুবাদ ও জ্ঞান তত্ত্ববাদের বিষয়ে, আমি এনার বই সম্পর্কে আমার ধারণা নেই এবং এনাকে আমি এখনো পড়িনি বা এনার সম্পর্কে ধারণা আমার নেই বললেই চলে, ঠিক আছে? এটাকে আমাকে দেখতেই হয়েছে কমিশনকে। যদিও সবই দেখেছি, কিন্তু ব্যাখ্যা আমি নিজে বই পড়ে তারপরে তো বানানোর চেষ্টা করেছি, এবার কতটা ব্যাখ্যা মানে হয়েছে বা কি হয়েছে সেটা তোমরা ভালো বুঝতে পারবে। এখানে দিয়েছে রিজনিং, বলছে প্লেটো ডিনাইজ দ্য ভিউজ দ্য নলেজ ইজ পারসেপশন। তাহলে কি? দ্যাট ইজ দ্য ট্রু পারসেপশনস ওয়াইল্ড কন্ট্রাডিক্টরি ইমপ্রেশনস। তাহলে এটাও কি? দ্যাট ইজ দ্য ট্রু, এটা সঠিক ব্যাখ্যাও হয়। তাহলে এ নাম্বারটা দেখো, বোথ আর কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা সঠিক হয়ে যায়।
আর একটা লাস্ট যেটা ছিল, লাস্টেও একটা অ্যাসারশন দিয়ে শেষ করেছে কোশ্চেন, দেয়ার ক্যান বি ভ্যালিড আর্গুমেন্ট উইথ দ্য কনক্লুশনস ইজ রিডুয়েন্টেড। রিডুয়েন্ডেন্ট, ঠিক আছে, মানে এটাকে যদি আমরা ইসে করি তাহলে কি হবে, যে যৌক্তিক যদি নিয়ম সেটা যদি আশ্রয় বাক্য মিথ্যা হয় তবে সিদ্ধান্ত যাই হোক না কেন পুরোপুরি যে ইমপ্লাই বা সত্যতা বা বৈধতা হয়, এরকম একটা করা যেতে পারে। আর এ ফলস প্রপোজিশন ইমপ্লাইজ এনি প্রপোজিশনস হোয়াট এভার, যেহেতু একটি মিথ্যা আশ্রয় বাক্য থেকে যে কোনো সিদ্ধান্তই পৌঁছানো সম্ভব, তাই এমন একটা বৈধ যে যুক্তি গঠন করা সম্পূর্ণ সম্ভব, যেখানে মূলত যুক্তি টিকিয়ে রাখার সিদ্ধান্তের কোনো প্রয়োজন থাকে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু দুটোকেই সত্য দেখছি, এবং এই যে বিষয় এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন করছে, তাই না, যে ইমপ্লিকেশন একটা থাকে। তাহলে এক্ষেত্রে কি হবে, যে বোথ আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা হবে। এবং এইখানে কিন্তু আমাদের সম্পূর্ণ যে বিষয়টি, অর্থাৎ একদম কোশ্চেন যতগুলি ছিল আমাদের সম্পূর্ণ কোশ্চেন এখানেই শেষ হয়ে যায়। তো আর কথা বাড়াচ্ছি না, অনেক বড় ভিডিও করেছি, 50টা কোশ্চেন করতে অনেক 1 মিনিট করে যদি লাগে তবুও 50 মিনিট দরকার হয়, কিছু কিছু কোশ্চেন বেশি দরকার হয়, তো এরকম করে একটু বেশি হয়ে গেছে। তো ভিডিও আর বড় না করে ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।